বড় বিচিত্র দ্বিধায় পড়েছি। ভেবেছিলাম বেপাড়ার ওই বখাটে ছেলেগুলোর কথা শুনে এ অশরীরীর কাহিনীকার আমি হব না। এতে যদি গল্পের কথালিপির একজনও ক্ষুদে সমর্থকের রাতের ঘুম নষ্ট হয়, সেক্ষেত্রে আমি তার কাছে ক্ষমারও অযোগ্য। তবু কেন জানি না পণ ভঙ্গ হলো, কারণ গল্প পড়ে আমি যা বুঝেছি তা আপনাদের শুনিয়ে বোঝানোটাও দরকার যে একজন বিজ্ঞানীর কাছেও মনুষ্যত্ব মৃত হতে পারে। আপনাদেরকেও এই বিশ্বাস করানোটা দরকার এক বিজ্ঞানীর কাছে মনুষ্যত্ব হেরে যেতে পারে তার অলৌকিক স্পৃহায়। বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, কিছু ছোট গল্পের অন্তরে কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা কোনো হাস্যকৌতুক গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুমন নদীর লেখা গল্প অবলম্বনে আশ্চর্য গবেষণায় আবিষ্কৃত পিশাচ। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক। শুরু হচ্ছে আশ্চর্য গবেষণায় আবিষ্কৃত পিশাচ। একদিন দুপুরে মাঠে কিছু ছেলে মিলে ফুটবল খেলছিল। ওদের লিডার অর্থাৎ দলের পান্ডা ভবেশ। তারা কোনোদিন বিকেলে ক্রিকেট খেলে, আবার কোনোদিন ফুটবল। মুর্শিদাবাদের বহরমপুরের ছেলে ওরা সবাই। ভবেশকে সঙ্গ দিত অভিরাজ, বিশু, তপন আর চাঁদু। খেলার বিষয় ভবেশ যা বলবে সেটাই শেষ কথা। কেউই তাকে বিশেষ একটা চটাতে চাইতো না, কারণ চটালেই খেলার পর ভবেশের বলা গল্পগুলোয় ভূত, পেতনি বা কোনো আশ্চর্য ঘটনা সব বলা বন্ধ। আজ সরকারি ছুটি, স্কুল কলেজ সব বন্ধ রয়েছে। বিকেলের সময় পরিবর্তিত হয়ে দুপুর থেকেই ভবেশ তার টিমকে নিয়ে মাঠে চলে আসে খেলবার উদ্দেশ্যে। কিছুক্ষণ খেলবার পর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে দেখে ভবেশ সকলকেই খেলা থামিয়ে দিতে বলল। আজ এইটুকুই, চল হাত পা ধুয়ে নি। বলেই ভবেশ হাত পা ধুয়ে পুরনো মন্দিরের পাশে যে মোটা পুরনো কাঁঠাল গাছটা ছিল তার তলায় বেশ জুত সহিত বসল। তার সাঙ্গপাঙ্গরা দেখল সঙ্গে সঙ্গেই তাকে প্রায় ঘিরে ধরেছে। তাদের মনে যে কি চলছে সে তো ভবেশ জানে। অভিরাজ বলল, তো ভবেশদা, আজ আমরা কি গল্প শুনবো? তোরাই বল, কি গল্প শুনতে চাস? সব কিছু ঠিকই চলছিল, হঠাৎ চাঁদু বলে বসলো, জানো ভবেশদা, তুমি আমাদের যে ভূতের গল্পগুলো বলো না, ওগুলো অভিরাজ, তপন আর বিশু এরা তিনজনে মিলে। কি হচ্ছে কি এগুলো চাঁদু? অভিরাজ চাঁদুর কথা শেষ হতে না দিয়েই বলল, তোকে বলেছি না গল্পের সময় অন্য কোনো প্রসঙ্গ আনবি না। চাঁদুও বেশ কাঁচুমাচু হয়ে গেল শুনে। আসলে চাঁদু, বিশু আর অভিরাজ তপনের থেকে বয়সে বেশ বড়, কিন্তু বয়সের সাথে সাথে দেহ বাড়লেও বুদ্ধি বাড়তে বেজায় কার্পণ্য প্রকাশ করেছে। যাকে ভবেশ বলল, অভিরাজ থাম তো। এই চাঁদু, কি হয়েছে রে? পুরো কথাটা শেষ কর আগে। না ভবেশদা, বললে ওরা পরের দিন দেখে খেলতে নেবে না, আর ক্রিকেট খেলা হলে আমাকে দিয়ে বল করাতে বলবে ঝোপ আর নর্দমা থেকে। আরে তোর ভয় নেই, সেরম হলে পরের দিন থেকে আমি আর খেলবও না, আর গল্প বলাও বন্ধ। ভবেশের এ কথা বলবার পর তপন, বিশু আর অভিরাজের কোনো সামর্থ্য নেই যে চাঁদুকে আটকাবে। তারা চাঁদুর দিকে ভেবাচাকা হয়ে তাকিয়ে থাকলো। চাঁদু তার অসম্পূর্ণ কথা বলতে থাকলো। আচ্ছা তাহলে শোনো, ওরা তিনজনে বলে কি তোমার গল্পগুলো সব গুল, আর ভূতের গল্পগুলো মহাগুল। কি? আমি গুল দিই? আজ থেকে গল্প বলাই বন্ধ। অভিরাজ বুদ্ধিমান ছেলে, সে বলল, না না ভবেশদা,
বিশু তপন তাই বলেনি। ওরা বলেছে ভবেশদা তো গল্প বাদে অন্য সময় কোনো মিথ্যা বলে না, তাই গল্পগুলো এত অস্বাভাবিক যে তোমার মুখ থেকে শুনি বলেই বিশ্বাস করি, অন্য কারোর মুখ দিয়ে শুনলে তো তা বিশ্বাস করতে পারতাম না। ও ভুল শুনেছে। অভিরাজের কথায় ভবেশ একটু শান্ত হলো, শান্ত মেজাজে সকলকে বলল, গল্পগুলো অস্বাভাবিক বলেই তো তোদের বলি। স্বাভাবিক হলে কি আর তোরা এত মন দিয়ে শুনতিস? তপন বলল, আরে ওদের কথা বাদ দাও তো, তুমি গল্প শুরু করে দাও তো ভবেশদা। তা আজ তাহলে কোন দুষ্টু প্রেতের গল্প শুনবো? প্রেত সবসময় খারাপ হয় না রে, খারাপ তো মানুষেরা বলে। বলেই ভবেশ গল্প বলতে শুরু করলো। প্রায় বছর 2 আগে আমার পিসে মশাই গত হয়েছিলেন, শুনেছিলি তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম তো। পিসে মশাই তো থাকতেন ব্যাঙ্গালোরে। আমি, মা, বাবা সবাই দেখতে যাই। গিয়ে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করি, জানিস? হ্যাঁ, কি লক্ষ্য করলে? কি কি বলো তো একটু দেখি। পিসে মশাই তো স্ট্রোক করে মারা যান, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি ব্যাপারটা লক্ষ্য করে অন্যদের বলতেই তারা বললেন, আসলে মৃত্যু তো আরামদায়ক হয় না, তাই চোখ কষ্টে বেরিয়ে এসেছে। কিন্তু আমি যেন ভয় ও কষ্টের প্রকৃত প্রভেদ পিসেমশাই চোখে মুখেই দেখেছিলাম। তোদের আগে পিসেমশাই ব্যাঙ্গালোর যে ফ্ল্যাটটায় থাকতো তার বর্ণনাটা দিই। ফ্ল্যাটটা ছোট, একটাই বেডরুম, একটা ডাইনিং প্যাসেজ, একটা রান্নার জায়গা আর একটা বাথরুম। একা মানুষ, তাই অসুবিধা তেমন হতো না। পিসেমশাই আগে বিদেশে এক কোম্পানির আন্ডারে রিসার্চ করতেন শুনেছিলাম। তারপর পিসিমা মারা যাওয়ার পর দেশে চলে আসেন সব ছেড়ে ছুড়ে দিয়ে। ব্যাঙ্গালুরের ছোট্ট ফ্ল্যাটের ডাইনিং রুমে তার সংগৃহীত বিজ্ঞানের দামি বইগুলি স্থান পায়। ছাত্রজীবনে নাকি পিসেমশাই খুব ভালো স্টুডেন্ট ছিলেন, অক্সফোর্ড থেকে বিজ্ঞান বিভাগে র্যাঙ্কও করেছিলেন। যথারীতি তার সৎকার্য করে আমরা আবার বাড়ি চলে আসি। এর বেশ কিছুদিন, তা প্রায় মারা যাওয়ার 3 মাস পর আমার কাছে একটা ফোন আসে। ফোনটা ধরে দেখলাম বান্টির গলা। পিসেমশাই এদেশে আসার পর থেকে তার গৃহে সমস্ত কাজ করবার জন্য একটি চাকরকে রাখেন, তার নামই বান্টি। পিসেমশাই ওকে ওর নিজের ছেলের মতোই দেখতেন, কিন্তু পিসেমশাইয়ের মৃত্যুর পর থেকে ওকে আর ওখানে দেখিনি, জানিস তো? ও বলল ঠাকুমার শরীর নাকি খুব খারাপ। তো আমি ওকে ফোনও করেছিলাম। সেই পিসেমশাই শেষ কাজেও অনেক জোড়াজুড়ি করলাম, কিন্তু কিছুতেই আসতে রাজি হলো না। তো 3 মাস পরে আমি তো বান্টির থেকে ফোন পেয়ে রীতিমতো অবাক। বললাম, কি হয়েছে রে বান্টি? দাদাবাবু, আমি খুব বিপদে আছি, তুমি এখানে আসো দয়া করে। ফোনে সব কথা হবে না, দয়া করে এসে আমাকে বাঁচাও। ব্যাস, ফোন কেটে গেল। তারপর বেশ কিছুক্ষণ ভেবে বাবাকে ফোন করে বললাম সমস্ত ব্যাপারটা। তো বাবা বললেন, যা, সমস্যা নেই, টাকা পয়সা লাগলে বলিস, পাঠিয়ে দেব। বাবা কলকাতায় ডাক্তারি করছেন, তাই তাকে নিয়ে তো আর যাওয়া যাবে না এই সামান্য কারণে। যতই হোক ডাক্তারদের সময়ের একটা বিশাল বড় দাম আছে। তাই 3-3 মধ্যে সব গুছিয়ে নিয়ে আমি ফ্লাইটে রওনা দিলাম ব্যাঙ্গালোরের ওই ফ্ল্যাটের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে ল্যান্ড করতেই একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সিতে উঠেই বান্টিকে ফোন করলাম। কোথায় আছিস? এই তো বাড়ির জন্য একটু বাজার করছিলাম। আমি ফ্ল্যাটে যাচ্ছি, তুই চাবিটা নিয়ে চলে আয়। তুমি এসছো দাদাবাবু? আমি আসছি। গিয়ে দেখলাম ফ্ল্যাটের দরজা খোলা। বান্টি বোধহয় আশেপাশেই বাজার করছিল, আর রাস্তায় যা জ্যাম, আমারই আসতে দেরি হয়ে গেছে। তো ফ্ল্যাটে ঢুকেই বান্টিকে বললাম, কী সমস্যা রে তোর? এত দূর থেকে এসছো, আমি মাংস বাজার করে এনেছি। তুমি স্নান করে ফ্রেশ হয়ে আসো, ততক্ষণে রান্না হয়ে যাবে। রান্না করতে করতে বলছি। ভবেশ তার শ্রোতাদের অনুসরণ করে বলল, আচ্ছা, রাশিয়ায় বেশ কয়েক বছর আগে একটা পরীক্ষা হয়েছিল, জানিস? একটা কুকুরের মাথা তার দেহ থেকে আলাদা করে সেই মাথায় রক্তপ্রবাহ শিরা উপশিরা দিয়ে সঠিক রক্ত চালনার ফলে রাশিয়ান বিজ্ঞানীরা দেখে যে মাথাটা কিছুক্ষণ সজাগ থাকে, চোখও মিটমিট করে। কি পাশবিক পরীক্ষা না? অভিরাজ কতকটা স্বাভাবিক সুরেই বলে, রাশিয়ানরা তো পশুদের উপর এরকম অনেক পরীক্ষাই করে। ভাবো তো, মহাকাশযান পৃথিবীতে ফেরানোর উপায় আবিষ্কার করেনি, এদিকে লাইকাকে নিশ্চিত মৃত্যুতে ঠেলে দিল বিজ্ঞানীরা।
তপন বলল, শুধু রাশিয়া না, পৃথিবীর সব দেশেই বেশিরভাগ প্রায় গবেষণাগারে এরকম পরীক্ষা নিরীক্ষা চলে আর কি। মানুষের সামনে তার মধ্যে অনেক পরীক্ষা আসে, আবার অনেক পরীক্ষা আসে না। শুধু কি তাই, আমেরিকা, চীন, এমনকি প্রাচীনকালে হিটলাররাও তো করেছে এসব। রাশিয়ার সরকার তারপরই এই পরীক্ষা বন্ধ করে দেয়। যাই হোক, আমি তারপর স্নান সেরে রান্নাঘরে গিয়ে দেখি বান্টি মাংস বসিয়েছে ওভেন। মাংস হচ্ছে। তো আমি বান্টিকে বললাম, বল এবার কি সমস্যা আর কি বিপদের কথা বলছিলি? জানো দাদাবাবু, পিসেমশাই মারা যাবার আগে আবার রিসার্চ শুরু করেছিল। কি বলছিস এসব? তিনি তো এই সব কাজ ছেড়ে দিয়েছিলেন। আগে হ্যাঁ, এখানে আসার পর আমিও পিসেমশাইকে এসব করতে দেখিনি। মারা যাওয়ার বেশ কিছুদিন আগে পিসেমশাইয়ের কাছে আমেরিকা থেকে রবার্ট বলে একজনের ফোন আসে। তাদের মধ্যে বেশিরভাগই ইংলিশে কথা হয়, কিছু কথা বাংলায় হয়। ফোন রাখার পর পিসেমশাইয়ের কাছে জানতে পারি রাশিয়ায় কুকুরের কাটা মাথার উপর যে পরীক্ষা চলে তা রাশিয়া সরকার বন্ধ করবার পর সেই নথি চীনে এসে পৌঁছায়। চীনে এসেই পরীক্ষা কিছুটা ইমপ্রুভ হয়, তারপর নাকি সেই নথি চুরি হয়ে যায়। পিসেমশাইয়ের বন্ধু রবার্ট আমেরিকার বড় নামী ডাক্তার, তিনি প্রচুর অর্থ ব্যয় করে সেই বই কেনে। তারপর আবেদন করলে সে বিনিয়োগে রাজি হয়। এখন সাথে যাই পিসেমশাইকে। আমেরিকায় নাকি পরীক্ষা করা বিপজ্জনক, তাই পরীক্ষা হবে ইন্ডিয়াতে। পিসেমশাই আমাকে আরও বলেন, শোন বান্টি, তুইও আমাদের সাথে থাকবি, বেশ মোটা টাকা পাবি, আর কাউকে কথা বলে বেরোবি না, তাহলে কিন্তু। বলে দেখলাম পিসেমশাই চোখ মোটা মোটা করে ভয় দেখায় আর চুপ করে যায়। পিসেমশাই জানতো আমি অবাধ্য হইনি কোনো দিন, তাই এটুকুই যথেষ্ট ছিল। তারপর কি হলো বান্টি? বলছি, পিসেমশাইয়ের সাথে একদিন বসেছিলাম, তাও এই ঘটনার দিন তিনেক পরে। তিনি বললেন, এই বান্টি, এই শোন না, তোর 4-5টা জামা কাপড় গুছিয়ে নে, আমরা কিন্তু কাল ভোরেই রওনা দিচ্ছি। আমি বললাম, কোথায়? চণ্ডীপুর। শুনেছি জায়গাটা বেশ নিরিবিলি, আর এ তো আমাদের পচা শহর না, জনঘনত্ব কম। ওখানেই রওনা দেবো, বুঝলি? কাল কিন্তু সকাল সকাল উঠিস বাবা, আর আজ রাতে এই গোছ গাছটা সেরে নে। আমি যথারীতি তার কথা মতো সকালে রেডি। পিসেমশাই আর আমি অনেক রুট চেঞ্জ করে পৌঁছালাম চণ্ডীপুর। সেখানে এক জঙ্গলের মধ্যে একতলা বিশাল বাড়ি, আগেকার দিনের, স্তম্ভযুক্ত, মাথা তুলে দাঁড়িয়ে আছে। আশেপাশে তেমন অন্য কোনো বাড়ি নেই। বাড়িটার সামনে দিয়ে 3-4টে সিঁড়ি নেমে গেছে। হঠাৎ দেখি বাড়ির ভেতর থেকে বেটেখাটো লোক বেরিয়ে এলো। মুখে তার কাটা দাগ, লোকটা কালো, সুঠাম তার চেহারা। পিসেমশাই বলল, আরে বেনু, এই কতদিন পর দেখা। কতদিন কোনো খবর নেই বাবু, আপনার এই কাজটা বেশ মনে ধরেছে আমার। তাই তো আপনার জন্য নিরিবিলি বাড়িখানা জোগাড় করেছি। তুই পারবি এটা কিন্তু আমি জানতাম, তাই তো তোকে এই দায়িত্বটা দিয়েছি। তা এখানে পরীক্ষাগারটা কোথায় হবে? এই মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে বাবু, ওইখানেই দেখেন হয় নাকি। বেশ তো, এইসব ব্যাপার মাটির তলায় চাপা থাকাই ভালো। তারপর তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, এই নে, এটা রাখ, আর বাকিটা কাজ শেষ হোক তারপর পাবি। বেনু দেখলাম মুচকি হাসলো। পিসেমশাই বলল, এই বেনু, তুই সেই ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির কেসটায় সাসপেন্ড হয়েছিলি না? তাহলে তো এখন কালোবাজারির সব রাস্তাই তো জানা হয়ে গেছে কি? বেনুদা আমার দিকে তাকিয়ে হালকা ফিক করে হেসে বলল, কি যে কোন, আপনাদের হাত আমার মাথায় থাকলে আরো কত রূপ আমার দেখতে পাবেন। ভালো ভালো। ওহো, এ বেনু, এ হলো বান্টি। একে নিয়ে বাড়িটা ভালো করে পরিষ্কার করবি কিন্তু, আর বাজার ঘাট সবাইকে চিনিয়ে দিবি। ওকে দিয়েই আমরা বাজার ঘাট করাবো, আর তুই থাকবি একটা অন্য কাজে।
দুদিনের মধ্যেই বাড়ির আশপাশ, বাড়ির ভেতর সব পরিষ্কার হলো। তারপর একদিন দুজন বিদেশি লোকের আগমন হলো। বুঝলাম এদের সাথেই পিসেমশাইয়ের ফোনে কথা হয়। একজন রবার্ট ও আর একজন হেনরি। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল কে রবার্ট কে হেনরি। রবার্টের চোখে চশমা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, সে পরেছিল ফর্মাল ড্রেস। ওদিকে হেনরির চেহারা বেশ কালো, গলায় দুটো সোনার চেন, হাতে সোনার আংটি। রবার্ট ঘরে ঢুকেই পিসেমশাইকে, এই শাসমল, তোমার সঙ্গে কতদিন পরে দেখা। It's so nice to meet you. পিসেমশাই দেখি হ্যান্ডশেক করে হেনরির উদ্দেশ্যে বলল, আপনি হেনরি? ও সো নাইস টু মিট ইউ। ফোনে আপনার বিষয়ে শুনেছি। আপনি তো এই কাজের জন্য বিনিয়োগ করছেন, তাই না? হেনরি বলেন, আমি সাকসেস দেখতে চাই, যত টাকা লাগে পাবেন। ওয়েল শাসমল, আমরা পরীক্ষাগুলো কোথায় করব? কোথায় পরীক্ষা হবে? তা তোমার পায়ের ঠিক নিচে। রবার্ট দেখি বললেন, ইউ বেঙ্গালি পিপল, তোমরা তো মজা করো না শাসমল। তারপর পিসেমশাই দেখি আমাদের সবাইকে অনুসরণ করতে বলে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। আন্ডারগ্রাউন্ডে কি দেখলি? গিয়ে দেখলাম দুটো বেড পাশাপাশি, তাতে বিভিন্ন যন্ত্র লাগানো, দুটো অক্সিজেন সিলিন্ডার। পরীক্ষাগারের পরিবেশ যেন থমথমে আর হালকা শীতল। বুঝলাম বানু রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে এই আয়োজন করেছে। রবার্ট বললেন, ভেরি ফাইন, কাল থেকেই তাহলে কাজটা শুরু করব। আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম। আগে ছোটোখাটো জিনিস হাত দিয়ে সেট করতে হবে, বুঝলে? হ্যাঁ, আমরা প্রথমে ইঁদুর দিয়েই শুরু করব, আর তারপর বাদর, আর তারপর বলে রবার্টের দিকে তাকিয়ে হাসলেন। আমার মনে নাড়া দিয়ে উঠল। তারপর আবার কি? ভাবলাম তারপর হয়তো কুকুর হবে। এরপর পিসেমশাই আর রবার্ট সেই নথি অনুযায়ী পড়াশুনো করতে লাগলো। আর হেনরি কখনো ল্যাপটপে খুঁটাখুটি, কখনো সিগারেট, কখনো মদে চুমুক। ওর যেন পিকনিক লেগেছে। ওর তো কাজ নেই, ওর কাজ বিনিয়োগ করা। পরের দিন 4 জনে মিলে পরীক্ষাগারে গেল। 1 মিনিট, 4 জন কেন? 3 জন হওয়ার কথা তো। বেনুদাও ছিল। আমার পরীক্ষাগারে যাওয়া নিয়ে প্রথমে পিসেমশাইয়ের আপত্তি ছিল। একদিন রাতে পিসেমশাইয়ের পা ধরে বলেছিলাম আমিও দেখতে চাই পরীক্ষা। তখন পিসেমশাই বললেন, ও ঠিক আছে, তোর কাজবাজ শেষ হলে যদি সময় পাস তো যাবি, আর যদি কোনো দিন না যেতে পারিস, রাতে আমার থেকে পরীক্ষার ব্যাপারটা শুনে নিবি, কেমন? বেনুদা আজ ইঁদুর আনতে গেছিল। আজ ইঁদুরের উপর পরীক্ষা হবে। এদিকে আমাকে ডাকলো না। ওরা 4 জন চলে গেল। আমার মন উপরে আনচান করতে লাগলো। 1-1.5 ঘন্টা পর পিসেমশাই বেশ ক্ষীণ গলায় বললেন, মান্টি, চল। প্রথম দিন পরীক্ষা চলার সময় তোকে ডাকিনি। তুই দেখে যদি চিৎকার টিৎকার করিস তাহলে মনোযোগের প্রবলেম হতে পারে। পরীক্ষা আমরা শেষ করেছি, এখন ইঁদুরের জ্ঞান ফেরানো হবে। আমার পিছন পিছন আয়। গিয়ে দেখি ওরা ইঁদুরটা ঘিরে দাঁড়িয়ে আছে। তারপর ইঁদুরের জ্ঞান ফেরানো হলো, কিন্তু ইঁদুরের কাটা মাথার কোনো রেসপন্স পাওয়া গেল না। পিসেমশাই হতাশ হয়ে বললেন, যা, এত খাটনির ফল শেষে মাঠে মারা গেল। রবার্ট বললেন, all of you Bengali people have the same problem. তোমরা অল্প কিছুতেই ভীষণ মুশড়ে পড়ো। আমি নেক্সট ডে এর থেকেও বড় এক্সপেরিমেন্ট করব। শাসমল, তুমি বেনুকে বলে দাও ও যেন আমার নেক্সট ডে এক্সপেরিমেন্টের জন্য 4 থেকে 6টা ইঁদুরের ব্যবস্থা করে। ইহাদের মধ্যে যাদের ব্লাড স্যাম্পল ম্যাচ করবে তাদের আমি দেহের থেকে মাথা দুটো অদল বদল করে দেব। হেনরি বললেন, কিন্তু এই পরীক্ষাতে তো সাকসেস পেলে না, তারপর আর বড় পরীক্ষায় জড়ানো ঠিক হবে কি? আজ যেসব ছোটোখাটো সমস্যার সৃষ্টি হলো সেগুলো পরের দিন আমরা মাথায় রেখে পরীক্ষা করব। ইউ ডোন্ট নিড টু ওয়ারি। পরের দিন বেনু বেশ কিছু ইঁদুর ধরে আনলো। তার মধ্যে 2টো ইঁদুর চিহ্নিত হলো। তারপর তাদের সেন্সলেস করে তাদের উপর অস্ত্রোপচার করে পরীক্ষা চলতে লাগলো।
দেখি দুটো ইঁদুরের মাথা ও দেহ অদল বদল করে বেশ নানান জিনিস তাদের শরীরে ইনজেক্ট করে তাদের জ্ঞান ফেরানো হলো কিছুক্ষণ ধরে। তাদের জ্ঞানও ফিরল এবং তারা খাবারও খেলো, কোনো সমস্যাই নেই। সবার মুখে বেশ সফলতার হাসি। পিসেমশাই বললেন, পরের দিন তাহলে বাদরের উপর এই পরীক্ষাটা করি। বাদর তো মানুষ সদৃশ প্রাণী, তাদের ওপর পরীক্ষা করাটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। Oh yes, we need the examination hall to be empty. তাতে আমরা আরও বেশি মনোযোগী হতে পারবো। And I know this examination requires our patience, and this examination requires our concentration. পিসেমশাই বেনুকে 6টা বাদর জোগাড় করে আনার কথা বললেন। যথারীতি বেনু 6টা বাদর যাচাই করে এনে পিসেমশাইকে দেন। বিভিন্ন প্রাথমিক পরীক্ষা হওয়ার পর 2টি বাদর সিলেক্ট হয়। তারপর পিসেমশাই বেনুকে বললেন, এই বান্টি, তুই বেনুকে নিয়ে একটু বাজারে যা তো, এই নিত্য প্রয়োজনীয় জিনিস আর ওষুধগুলো জোগাড় করে আন দেখি। আমি বুঝতে পারলাম নিজেদের মনোযোগী করতে পরীক্ষাগার ফাঁকা লাগবে, তাই এসব চাল খাটিয়েছেন। আমি আর বেনুদা মিলে বাজারে গেলাম। চলো ভবেশদা, মাংস ভাত 2 রান্না হয়ে গেছে, তোমাকে খেতে দিই, তারপর খেতে দিয়ে বলছি। তুইও আমার সাথে খেতে খেতে গল্পটা বল, শুনি। না ভবেশদা, আমার আর মাংস খাওয়ার উপায় ও ইচ্ছা কোনোটাই নেই। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দেখলাম বান্টি খাবার দিতে দিতে নিজের চোখ মুছতে লাগলো। মনে মনে ভাবলাম, কি এমন সমস্যা হলো বান্টির যে তার প্রিয় খাবারের প্রতি রুচিটুকু অবধি নেই। যাই হোক, বান্টিকে বললাম, দেখ বান্টি, আমি তো এসে গেছি, তোর কোনো ভয় নেই, তুই খেয়ে নে। কিন্তু অনেক জোরাজুরি করা সত্ত্বেও বান্টি কিছুতেই রাজি হলো না। শুধু একটা মাত্র উত্তরই বান্টির থেকে পেলাম। আমার ইচ্ছা থাকলেও উপায় নেই ভবেশদা, তুমি খেতে খেতে শোনো। বেনুদা বিভিন্ন ওষুধ চোরাই পথে কিনলো, আমাকে কোনো কোনো জায়গায় নিয়েও গেল না। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার দায়িত্ব দিয়ে নিজে ওগুলো কিনতে গেল। আমরা আবার সেসব জিনিস কিনে বাড়ি ফিরলাম এই ধরো 4 ঘন্টা পর। এসে বুঝি তখনও তাদের পরীক্ষা শেষ হয়নি। তারপর আরও 2 ঘন্টা অপেক্ষার পর আমাকেও বেনুদাকে পিসেমশাই ডাকলো। পিছু পিছু গিয়ে দেখি 2টো বেডে 2টো বাদর বসে দিব্যি বাদাম খাচ্ছে। বেনুদা বলল, তোমরা পরীক্ষা করনি এতক্ষণ? আমি বাদরগুলোকে ভালো করে লক্ষ্য করে বললাম, পরীক্ষা সফল। এই তুই কিভাবে বুঝলি? বললাম, পরীক্ষা শুরু হওয়ার আগে বাদর দুটোকে দেখেছিলাম। একটা বাদরের মাড়ি কাটা আর একটা বাদরের আঙুল কাটা ছিল। পরীক্ষা হয়েছে বলেই একটা বাদরের এখন মাড়ি আর আঙুল দুটোই কাটা, আর অন্য বাদরটা বেশ সুন্দর এবং নিখুঁত হয়ে গেছে। পিসেমশাই আনন্দের সহিত বললেন, ভেরি গুড, শাবাশ শাবাশ, তোর দেখি আমাদের সঙ্গে থেকে বুদ্ধি বেশ খুলেছে। হ্যাঁ, আমরা সফল। পরীক্ষা সফল হওয়ার পর সবাই বেশ আনন্দিত। আমি ভাবলাম যে এরপর সবাই হয়তো বাড়ি ফিরে যে যার নিজের বাড়ি যাবে, তাই তার একটা আলাদা আনন্দ আছে। আমি পিসেমশাইকে বললাম যে আমরা কবে ফিরছি। পিসেমশাই তো আকাশ থেকে বললেন, ফিরছি? কোথায় ফিরছি? আমি বললাম, কেন, পরীক্ষা তো শেষ, বাড়ি যাব। পিসেমশাই বললেন, আহা, আসল পরীক্ষাটাই তো এখনো বাকি রে। আসল পরীক্ষা? দেখ, ইঁদুর আর বাদরের ওপর তো আমরা এক্সপেরিমেন্ট করলাম, তা মানুষের ওপর এই এক্সপেরিমেন্টটা চলতে পারে কি না সেটাও তো দেখতে হবে নাকি? মানুষের ওপর পরীক্ষা, এরম তো কথা ছিল না। এই শোন বান্টি, তোর ঠাকুমার কাছে আমি টাকা পৌঁছে দিয়েছি, তুই আমাদের সঙ্গে এই পরীক্ষাটায় থাক, তাহলে আরো টাকা পাবি। আমি টাকার নেশায় পড়ে গেছিলাম ভবেশদা, তাই বিদ্রোহ আর করা হয়নি। রবার্ট এসে বললেন, শাসমল, now we need human subjects. বেনুকে বলো 2 দিনের মধ্যে এক্সামিনেশনের জন্য মানুষ জোগাড় করতে। হ্যাঁ, আমি বলে দিয়েছি, বেনু ঠিক সঠিক সময়ে আমাদের মানুষটা সাপ্লাই দেবে। টাকা পেলে বেনু সব এনে দিতে পারে। টাকা নিয়ে ভাবতে হবে না মিস্টার শাসমল, যদি সফল হই বিজ্ঞানের অন্যতম দরজা খুলে যাবে, আর এটা খাটিয়ে আমি কোনো ব্যবসা করতে পারবো। তারপর ওরা চলে গেল। আমি পিসেমশাইকে প্রশ্ন করলাম,
সেদিন বাদরের গলায় কোনো দাগ ছিল না কেন? দাগ নেই? না না, দাগ আছে। হয়তো ওদের লোমের তলায় ঢাকা পড়ে গেছে। সরু চুলের মতো দাগ, ওই থাকবে 2 দিন মতো, তারপর চামড়ার সঙ্গে পুরো মিশে যাবে। এ এক উন্নত ধরনের টেস্ট, সাধারণ টেস্টের থেকে এ অনেক বেশি দামি রে। আর এই যে বাদরগুলোকে শান্ত দেখলি, ওষুধের জেরে 24 ঘন্টা পর ওই বাদরগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর 2 দিন পর বেনু এলো। একটা গাড়ি থেকে দেখলাম সেন্সলেস করে একটা ছেলেকে নামানো হলো। তারপর তাকে পরীক্ষাগারে এনে বেডে শুয়ে দেওয়া হলো। ছেলেটাকে দেখে মনে হলো সাঁওতাল বা গরিব ঘরের ছেলে। মনটা সাড়া দিচ্ছিল না এদের সাথে থাকতে, কিন্তু না থেকেও উপায় নেই। এরা সংখ্যায় অনেক। পরীক্ষার জন্য এরম এক ছেলেকে কিডন্যাপ করে আনতে পারলে আমাকেও ধরাছড়ি করতে এদের হাত কাঁপবে না। তারপর ভবেশদা জানো, আরেকটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। পিসেমশাই তাকে কিছু কাজ করার উদ্দেশ্যে ডেকে টাকার লোভ দেখিয়ে পরীক্ষাগারে নিয়ে যায়। তারপর সেন্সলেস করে পরীক্ষা করতে লাগলো। তুই দেখলি ব্যাপারগুলো চোখের সামনে? উফ, শোনো না, রাস্তার ছেলেটার মাথা ওই সাঁওতাল ছেলেটার দেহে লাগানো হলো। বেশ কিছুক্ষণ পরীক্ষা চালানোর পর তাদের জ্ঞান ফিরানো হয়। 2টো বেডে 2টো বডি শুয়ে। প্রথমে সাঁওতাল ছেলেটার মাথাওয়ালা রাস্তার ছেলেটার দেহ উঠে বসলো, বসে জল চাইতে লাগলো। তারপর নিজের দেহের দিকে তাকিয়ে আর পাশের বেডের দেহটা দেখে সে ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে মারা গেল। তারপর ওই বডিটা সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হলো। তারপর কি হলো বান্টি? এরপর এই বেডের বডিটা, অর্থাৎ যার সাঁওতালের দেহ আর রাস্তার ছেলেটার মাথা, সে উঠে বসলো। সে সবাইকে লক্ষ্য করতে থাকে। হঠাৎ তার চোখ স্থায়ী হয় পিসেমশাইয়ের দিকে, আর চোখ দিয়ে জল পড়তে থাকে। সে ভাবতে লাগলো এই লোকটাই টাকার লোভে কাজ করার জন্য এখানে ধরে এনে বিশ্বাসঘাতকতা করে তার উপর পরীক্ষা চালায়। রাগে আর ঘৃণায় তার মুখ হঠাৎ কাঁপতে লাগে। শরীরে ওষুধের ডোজ হাই পাওয়ার। সেই অবস্থাতেই টলতে টলতে পরীক্ষাগারের পাশে যে বাথরুম ছিল তাতে চলে গেল। কেউ বাধা দেয়নি। সবাই ভাবছে সে বাথরুমে গেছে, কিন্তু বাথরুমের ভিতর ঢুকে দরজা দিয়ে সে নিজের পেস্ট করার জায়গায় বারবার করে বাথরুমে রাখা কাঠ দিয়ে জোরে বাড়ি মারতে লাগে। তার সে কি হাহাকার! দরজা ভেঙে পিসেমশাই আর অন্যরা ঢুকতে ঢুকতে ইতিমধ্যে সেই দেহটি মাটিতে লুটিয়ে পড়েছে। বাথরুমের মেঝেতে তার গলা ঘাড় দিয়ে প্রবল রক্ত থই থই করছে। পরীক্ষা শেষের পর রবার্ট পিসেমশাইকে বললেন, কি বুঝলে সসমল? আমাদের পরীক্ষা সফল। বাদরের ব্রেনে তো সেরকম ইমোশন নেই, তাই তারা বেঁচে ছিল। কিন্তু মানুষ বাদরের থেকে অনেক উন্নত প্রাণী, আর মানুষের বুদ্ধিও বেশি। তাই রাগ, ভয়, ঘৃণা এগুলো মানুষের ক্ষেত্রে অনেক অনেক বেশি। তাই আমাদের পরীক্ষা সফলের পরেও এইসব ইমোশনই আমাদের টেস্ট সাবজেক্টকে শেষ করে দিয়েছে। কিন্তু আমাদের পরীক্ষা সফল। এবার ডেড বডিগুলোকে সরিয়ে ফেলতে হবে, আর তথ্য লোপাটের দায়িত্ব বেনুকে দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে ফিরে যাওয়াই মঙ্গল। বান্টি দেখলো আমার খাওয়া দাওয়া শেষ। বান্টি বলল, যাও ভবেশদা, হাত ধুয়ে আসো, তারপর বাকিটা বলছি। হাত ধুয়ে এসে বান্টির পাশে বসলাম। বললাম, কি সমস্যা পরীক্ষাতে হলো? তো বান্টি বলল, পরীক্ষা তো শেষ, বাড়িও সবাই সবার মতন। এবার খেলা শুরু। 7 দিন পর পিসেমশাইয়ের কাছে ফোন আসে। ফোন ধরে রবার্ট বলে, হেনরি আর নেই। পিসেমশাই বললেন, নেই? নেই মানে কি হয়েছে? ও বাথরুমে গিয়ে নিজের গলায় বারবার বন্দুক দিয়ে গুলি চালায়। পিসেমশাই বললেন, ওহো, সো স্যাড, মাই কন্ডোলেন্সেস টু হিজ ফ্যামিলি। নেশার ঘোরে এ কি করে বসলো? আচ্ছা, পরে খবর পেলে জানিও। তারপর 7 দিন পর টিভিতে পিসেমশাই দেখেন রবার্ট মারা গেছে। সেটা নিউজে বলছে। অস্বাভাবিক মৃত্যু, ছাদ থেকে নিচে পড়ে মারা যান। শোনা যায় তিনি নাকি লাফ দিয়েছিলেন। এক মর্মান্তিক মৃত্যু। এরপর আরও 7 দিন কেটে যায়।
আর কারো মৃত্যুর খবর আসে না। কিন্তু তারপর থেকেই পিসেমশাইয়ের জীবনে এক অভিশাপ নেমে এলো। পিসেমশাইকে রাত 1-2টোর সময় কে বেড থেকে তুলে নিয়ে গিয়ে বাথরুমের দরজার সামনে ফেলে দিত। হঠাৎ জল খুলে দিত বাথরুমের। পিসেমশাই সায়েন্সে বিশ্বাস করতো, তাই এসব কাউকে বলতে পারতো না। আর তার যা কৃতকার্য তা জানাজানি হয়ে গেলে জেল হয়ে যাবে, তাই ভয়তে চুপ ছিল। একদিন হঠাৎ খাটের পাশে সেই পরীক্ষাগারের বাথরুমে মরে যাওয়া দ্বিমানবকে দেখেন পিসেমশাই, আর ভয়তে বলতে থাকেন, আমি আর করব না, ক্ষমা করে দাও। ভুলের ক্ষমা হয়, বিশ্বাসঘাতকের নয়। তোকে তো মারবই, সঠিক সময় আসো। তারপর পিসেমশাইকে ঘাড়ে তুলে ছাদে দিয়ে আসে। পিসেমশাই দেখে তখনও তার ঘাড় গলায় রক্ত লেগে। পিসেমশাই পড়ে গিয়ে হামাগুড়ি দিতে দিতে 4 পায়ে নিজের ফ্ল্যাটে আসে। এরপর শনিবার আসে। আজ আর সারাদিন পিসেমশাইকে কেউ ডিস্টার্ব করেনি। ঠিক দুপুর 3টেতেই পিসেমশাইয়ের পাশে সেই দ্বিমানব বলে, তোর সময় শেষ, তোকে মৃত্যু দেব। এমন মৃত্যু যাতে তোর মাথার শিরা উপশিরা উল্লাস করে বেড়াবে। তুই দলের পণ্ডা। আমি বুঝেছিলাম পিসেমশাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু তুই আগে বলিসনি কেন? না শুনলে বুঝবে না, সব শোনার পর তুমি নিজেই উত্তর পাবে। মন দিয়ে শোনো দাদাবাবু। সেই দ্বিমানব তার হাতটা গরম রডের মতো লাল আর গরম বানালো। তারপর পিসেমশাইয়ের মুখে জলজ্যান্ত হাত পুড়ে দিল। বাইরের থেকে কেউ দেখলে বুঝতে পারবে না তার গলা ভর্তি জ্বলছে, অথচ জ্বালার ব্যথায় তার চোখের মনি বেরিয়ে আসছে। এই ব্যথাতে হঠাৎ বয়স্ক মানুষ স্ট্রোক করে। আমি মাথা নিচু করে বসে ভাবলাম, বললাম তার কৃতকার্যের সাজা তো সে পেয়েছে, কিন্তু আর কি সমস্যা? এখন সেই দ্বিমানব কি তোকে জ্বালাচ্ছে? এই বলেই সবে মাথাটা তুলেছি, দেখি বান্টি সেখানে নেই। সারা ফ্ল্যাট বান্টি বান্টি করে ডাকতে লাগলাম, কিন্তু কোথায় সে? একটা চিঠি পেলাম, চিঠিটা পড়া শুরু করলাম। ভবেশদা, আমি তোমার ছোট ভাইয়ের মতো। তুমি ছাড়া বাড়িতে বৃদ্ধ ঠাকুমা আছে, সে এত ঝুঁকি পোহাতে পারবে না। তাই তোমাকে বড় দাদা মনে করে কিছু কথা বলছি। তুমি ভয় পাবে বলে এই পুরো গল্পের একটা জায়গায় তোমাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছি। আমি আর নেই। ওই শয়তানরা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার শরীর ও মাথার অদল বদল ঘটায় এক সাঁওতাল ছেলের সাথে। আমি ভাবতে পারিনি পিসেমশাই আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করবে। তাই আমিও তাদেরকে মরে ছাড়িনি, এক এক করে সবাইকে মৃত্যুর মজা দিয়েছি। মরে যাওয়ার পর জানতে পারি ঠাকুমাকে 2 লাখ টাকা পিসেমশাই পাঠায়। 1 লাখে আমি মুখ বুঝেছিলাম, আর 1 লাখ আমার জীবন দান। আমি ভালো নেই দাদাবাবু, সারা শরীরে আমার যন্ত্রণা। আমার সৎকার হয়নি, মুক্তি হয়নি। চণ্ডীপুর স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে মোংলার হাট বসে। ওখান থেকে একটা সরু রাস্তা জঙ্গলের দিকে ঢুকে গেল। 2 কিলোমিটার ভিতরে ঢুকে বাঁ দিকে ও ডান দিকে 2টো রাস্তা। বাম দিকের রাস্তা বরাবর 1 কিলোমিটার গেলে একটা পুরানো একতলা বাড়ি পড়ে। ওই বাড়ির পিছনে মাটির তলায় সবকটা দেহ পোতা আছে। তুমি যাও আর উদ্ধার করো। তুমি গেলে? যাবো আবার না? ছোট ভাইয়ের মতন যাকে ডেকেছি তার কষ্টে আমাকে তো যেতেই হবে। কিন্তু জানিস তো, ছোট ভাই মনে করি ওকে। জানি ও আমার ক্ষতি করবে না, কিন্তু তবুও সেই চিঠিটা পড়ার পর ওই ফ্ল্যাটে থাকার সাহস আমার আর হয়নি। আমার থেকে ভালো আমাকে চিনত বান্টি, তাই সে মিথ্যা না বলে প্রেত হিসাবে গল্প শোনাতে বসতো। তাহলে কি আর গল্প শুনতে শুনতে মাংস খেতে পারতাম?
যথাক্রমে ভয়তে ফ্ল্যাটে তালা দিয়ে ফ্ল্যাট ছাড়ি। বাবাকে ফোন করে সব খুলে বলতেই বাবা বলল, হোটেলে ভাড়া থাক আপাতত, কালকের মধ্যেই আমি চলে আসছি। তো সেই রাতটা আমি একটা হোটেলে কাটিয়ে দিই। পরের দিন বিকেলেই বাবা চলে আসে, আর তার সঙ্গে দেখা করেই দুদিনের মধ্যেই আমরা এসে পৌঁছাই চণ্ডীপুর। বান্টি যেভাবে বর্ণনা করেছিল তাতে বাড়ি পেতে তেমন সমস্যা হয়নি। বাবা সেখানকার পুলিশকে ঘটনাটা বলে। তারা বিশ্বাস না করলেও বডি উদ্ধারে সাহায্য করে। একে একে বডি দুটো উদ্ধার হয় এবং তাদের ওপর ময়নাতদন্ত করে আমাদের কথা ঠিক তা পুলিশ বুঝতে পারে। এরপর পুলিশ বেনুকে খোঁজা শুরু করে। তার গ্রামে গিয়ে পুলিশ জানতে পারে বেনুকে এক শনিবার বাঁশের কুচি গলায় ফুটিয়ে কে নাকি মেরে ফেলেছে। কাজটা যে কে করেছে তা আমি জানি, হিসাব করে দেখলাম। পিসে মশাই মারা যাওয়ার আগের শনিবার ছিল সেই দিনটা। পুলিশ কেসটা কোর্টে পেশ করলে জাজ খুব শীঘ্রই বডি আমাদের হাতে দিয়ে সৎকারের অনুমতি দেন। এমন সময় অভিরাজ হঠাৎ প্রশ্ন করে বসল। আচ্ছা ভবেশদা, পুরো গল্প তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন মনে খটকা দিচ্ছে। তুমি বলো বান্টিকে পিসেমশাই তো ভুলিয়ে নিয়ে গেছিল তার এই নোংরা পরীক্ষার উদ্দেশ্যে, কিন্তু পিসেমশাই জানলো কিভাবে বান্টির ব্লাড স্যাম্পল আর সাঁওতাল ছেলেটার ব্লাড স্যাম্পল এক হবে? এখানে পিসেমশাই তো গিনিপিগ বাদরের মতন এক্সট্রা মানুষের ব্যবস্থা করেননি। যদি ওদের ব্লাড স্যাম্পল না মিলতো তাহলে তো পরীক্ষা করতে পারতো না। আমার কি মনে হয় জানিস, পিসে মশাই হয়তো বান্টির রক্ত কোন গ্রুপ, তার শরীরের কি কন্ডিশন তা আগে থেকেই পরীক্ষা করে সেই রিপোর্ট বেনুকে পাঠায়, আর বেনু সেই রিপোর্ট মিলিয়ে কিডন্যাপারদের কাছ থেকে ওই সাঁওতাল ছেলেটাকে উদ্ধার করেই পরীক্ষার মুখে ঠেলে দেয়। শুনছিলেন সুমন নন্দীর লেখা আশ্চর্য গবেষণায় আবিষ্কৃত পিশাচ। আমাদের আজকের গল্পের মূল দুই চরিত্র ভবেশ এবং বান্টির কণ্ঠে সম্রাট আর শিবম। পিসেমশাই রবার্ট আর দিমানবের চরিত্রে রোহনদেব। চাঁদু, বিশু আর তপনের গলায় শিবম এবং শুভ্রজিৎ। অভিরাজ এবং হেনরির চরিত্র চিত্রায়নে অরুণাভ। সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধারের পাশাপাশি বেনুদার কণ্ঠে আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।